দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিয়ে নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে। যেমন শুরুর দিকে আমি কিছু ভিডিও করেছিলাম যে বিয়ে করতে ভয় পাই, যে অনেকে আছেন যে বিয়ে করতে ভয় পাচ্ছেন, পরিবার থেকে বিয়ের কথা বলছে, বিয়ে আপনি শুধু দেরি করাচ্ছেন, ঠেকিয়ে রাখছেন, বাই দিস টাইম এর মধ্যে লুকিয়ে লুকিয়ে আবার ডাক্তারের কাছে এসেছেন, মাঝখানে মাঝখানে অনেক কিছু সমস্যা হয়ে যাচ্ছে আপনার, সেই কারণে বিয়ে নিয়ে ভীতি। আবার অনেকে আছেন যে বিয়ে করবেন কিন্তু কাকে করবেন, কোন বয়সের করবেন সেটা নিয়েও ভিডিও করেছি, যে বিয়ের সঙ্গীর সাথে আপনার বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত, বিয়ের পরে সহবাস বা বিয়ের পরে সেক্সুয়াল রিলেশনশিপ সেটা নিয়ে ভিডিও করেছি, সেটি কবে কখন বা কি অবস্থায় কিরকম কি দেরি হবে, হলে কেমন হয় বা দ্রুত হওয়া উচিত কিনা, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন আপনি বিয়ে করেই ফেলেছেন, বিয়ে করে ফেলার পরে অনেকেই বলে যে বিয়ের পরে আপনাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, বা ধরলাম যে পছন্দেরই বিয়ে ছিল, তারপরে আমরা এখন অ্যাডজাস্ট করতে পারছি না, বা এই বিভিন্ন ছোটখাটো খুঁটিনাটি প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম নিয়ে অনেকে আমাদের কাছে আসেন। সেরকম হলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু আসলে কাপল কাউন্সিলিং এর জন্য বলি যে হাজবেন্ড ওয়াইফ একসাথে কাউন্সিলিং করবেন, বেশিরভাগ ক্ষেত্রে সাইকোলজিস্টের কাছে অ্যাসাইন করে দেই বা রেফার করে দেই। এখন কথা হলো যে তারপরও কিছু প্রাথমিক কথাবার্তা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যে বিয়ের পর কি কি কাজ করা উচিত নয় সেই সম্পর্কে তো 5 মিনিট কথা বলবো। বিয়ের পর আসলে নতুন জীবনের শুরু হয়, যেখানে পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং ভালোবাসা গড়ে তোলাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় আমরা এমন কিছু কাজ করে ফেলি যা সম্পর্কে ফাটল ধরাতে পারে। আজ আমি বৈজ্ঞানিক গবেষণার আলোকেও এই বিষয়টি কিন্তু বিশ্লেষণ করব। প্রথম বিষয় হচ্ছে যে বাউন্ডারিটা বুঝতে হবে, একে অপরের সীমাটাকে মানতে হবে। না মানলে এটি ঝামেলাটি করা যাবে না। বিয়ের পর অনেক সময় আমরা ভাবি এখন তো সবকিছুই একসঙ্গে, কিন্তু মনে রাখতে হবে সবকিছু একসঙ্গে, তারপরেও প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি ব্যক্তিগত স্থান বা পার্সোনাল স্পেস থাকে। সো এবং এটাও দেখা গেছে বিভিন্ন গবেষণায় যে দম্পতিরা যখন একে অপরের ব্যক্তিগত সময় এবং চাহিদাকে সম্মান করেন, তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং সেই সম্পর্ক বেশি সুখকর হয়। তাই একজন অন্যজনকে তার নিজের সময় কাটানোর সুযোগ দিন। উদাহরণস্বরূপ, যদি আপনার সঙ্গী বই পড়তে ভালোবাসেন, যদি আপনার সঙ্গী কিছু বন্ধু বান্ধবের সাথে থাকতে পছন্দ করেন সময়টাকে, তাকে সেই সময়টুকু দিন। আপনার ভালোবাসা তার প্রতি আরো সুদৃঢ় হবে এবং তার ভালোবাসাও আপনার প্রতি আরো মজবুত হবে, দেখবেন। দ্বিতীয়ত, অতিরিক্ত প্রত্যাশা করবেন না। আমরা অনেক সময় সঙ্গীত থেকে অবাস্তব কিছু প্রত্যাশা করি, যেমন সবসময় ফোনে যোগাযোগ রাখতে হবে, কোথায় কি করছে প্রতি মুহূর্তে আপডেট চাচ্ছি। অনেক সময় বেশি যোগাযোগের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিটি ইচ্ছা পূরণ করতে হবে আমার, হ্যাঁ, কিন্তু এটি কিন্তু সম্পর্কের জন্য ক্ষতির কারণ হতে পারে। এবং অতিরিক্ত প্রত্যাশা মানসিক চাপ বাড়ায়, সম্পর্কের মান অনেক সময় কমিয়ে দেয়। তাই সঙ্গীর প্রতি বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন। মনে রাখবেন যে দুজনেই মানুষ, দুজনেরই ভুল করা স্বাভাবিক। একজন আপনার সঙ্গী কাজ করছে সারাদিন, সারাদিন বাইরে থাকছে, আপনার ওয়াইফ মনে করেন, তো তিনি সংসারও করবেন, বাইরেও সবকিছু করবেন, রান্নাও করবেন, বাচ্চাও লালন পালন করবেন, তিনি তো আসলে ম্যাজিক দিয়ে কিছু করতে পারবেন না। সো বাস্তবতাটা বোঝার চেষ্টা করতে হবে, সেই এক্সপেকটেশনের লেভেলটাকে আপনার আসলে বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী যে সময়টুকু দুজনে পাবেন সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজ করলেই দেখবেন যে আপনাদের প্রত্যাশা অনেকটাই মিটছে। কিন্তু আকাশ কুসুম কিছু কল্পনা করবেন না, তাহলে দেখবেন সম্পর্কের মান অনেক ভালো হবে। তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করবেন না। প্রতিদিনের ছোটখাটো বিষয়গুলো নিয়ে ঝগড়া করা সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা ছোটখাটো বিষয় এড়িয়ে বড় সমস্যাগুলোর সমাধানে মনোযোগ দেন, তাদের সম্পর্ক অনেক স্ট্রং হয়। এবং ঝগড়ার সময় একে অপরকে দোষারোপ না করে সমস্যা সমাধানের আলোচনা করুন, তাতে দেখবেন বেশ ভালো কিছু পাবেন। আপনার সঙ্গী মনে করেন ঘরের কাজের কোনো একটি অংশ ভুলে গিয়েছেন, বা সেটি যদি তাই হয় এরকম কিছু হয়, তাহলে রাগ না করে তা কৌশলে স্মরণ করিয়ে দেন, তাহলেই তো হলো। এই ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কের ফাটলও ধরায়। আবার খুঁটিনাটি বিষয়গুলো যদি ঠিকঠাক মতো আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে সম্পর্ককে খুব একদম কনক্রিটের মতো মজবুত করে ফেলে। আরেকটা বিষয় হচ্ছে অন্যের সাথে তুলনা করবেন না। সঙ্গীকে কখনো অন্য কারোর সাথে তুলনা করা কখনোই উচিত নয়। এটি তাদের আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে এবং সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করতে পারে, দূরত্ব বা গ্যাপ সৃষ্টি করে ফেলতে পারে, শীতলতা সৃষ্টি করতে পারে। এবং তুলনার কারণে সঙ্গীর মধ্যে মানসিক চাপ এবং হতাশা বৃদ্ধি পেতে পারে, ক্লিনিক্যালি ডিপ্রেশন হয়ে যেতে পারে। বারবার নেগেটিভ কমেন্ট করতে করতে একসময় তার মধ্যে আত্মবিশ্বাস কমে যেতে পারে। বরং সঙ্গীর বিশেষ গুণগুলোকে মূল্যায়ন করুন, যত বেশি পারেন মূল্যায়ন করুন, যত বেশি পারেন উৎসাহ দিন, খুব ভালো হচ্ছে বলুন, হ্যাঁ, খুশি হন। অনেক সময় একটু কৃত্রিম ভাবে হলেও খুশি দেখাতে হয়। খুশি আপনার হাসি মুখ দেখেছে হয়তো বা
দেখবেন যে অনেক ভালো কিছু আর ভবিষ্যতে করতে পারছে। নিজেদের সমস্যার কথা কখনো তৃতীয় পক্ষের কাছে শেয়ার করবেন না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় আমরা রাগ করি, অভিমান করি, মানে নিজেদের মধ্যে অনেক কিছু হয়ে যায়, সেটি অনেক সময় দেখা যায় পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে নিজেদের সম্পর্কের সমস্যাগুলোকে শেয়ার করি, বা পরিবারের সদস্য অনেক সময় নিজে যেচে পড়ে এসে এর মধ্যে ঢুকে যায়। এটা কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্কের অনেক ক্ষতি করে ফেলতে পারে, এবং এই সম্পর্কের সমস্যাগুলো আসলে নিজেরাই সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। তারপর আমরা হেল্প নিতে পারি, সমস্যা নেই, কিন্তু উভয়ের সম্মতিক্রমে এটা নিলে ভালো হয়। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে এগুলো ভালো করার পরিবর্তে আরো খারাপ হয়ে যায় পরবর্তীতে। প্রপার কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জায়গার ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল আসলে আমাদের খুবই দরকার। আসলে বিয়ের পরে মানে ভালো যোগাযোগ, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন আসলে খুবই একটা মানে ভালো সম্পর্কের একটা ভিত্তি। আসলে অনেক সময় আমরা দেখা যায় যে মানে কথা না বলেই সমস্যার সমাধান আশা করি, এটা কেন করলো না, ওইটা কেন করলো না, আমি আসছি, আমাকে কেন এটা করলো না, ওইটা করলো না, এরকম তো করতে পারতো, এরকম তো করতে পারতো। কিন্তু আপনার তো বলতে হবে, ভাই আপনি এরকম চাচ্ছেন, আপনি এরকম আশা করে আছেন, সেই আশাটা হতে পারে অবাস্তব, সেটাও আবার আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাবে। এবং যারা খোলামেলাভাবে কথা বলেন যে দম্পতিরা, তারা কিন্তু দেখা যায় মানসিক এবং শারীরিকভাবে অনেক সুখী হয়ে থাকেন। এবং এটাই করা উচিত। তাই রেগে গিয়ে চুপ হয়ে না থেকে ভিতরে ভিতরে এগুলো বা বটল আপ করতে না করে বরং আপনি মনের কথাটা সহজভাবে একটু বলার চেষ্টা করুন। তাতে দেখবেন যে অনেক ভালো কিছু আসবে। অর্থনৈতিক বিষয় নিয়ে স্বচ্ছতা থাকা, অনেকেই বলতে চান না স্ত্রীর কাছে বেতন কত বলতে চান না, বা অর্থনৈতিক কোথায় কি খরচ করছেন বলতে চান না, বা অনেক কিছু থাকে। এই বিষয়গুলো নিয়ে আসলে স্বচ্ছতা থাকা উচিত। বিয়ের পরে আসলে এই স্বচ্ছতাটা অনেক ইম্পর্টেন্ট। এবং এই অস্বচ্ছতাটা অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায়। ভিতরে ভিতরে কষ্ট একটু একটু করে জমতে জমতে কষ্টের পরিমাণ বাড়তে থাকে। আসলে প্রয়োজনে মাসিক বাজেট তৈরি করুন, খরচ নিয়ে খোলামেলা আলোচনা করুন। আপনি তো পারছেন না খরচ করতে, হয়তো বা তার এক্সপেকটেশন আছে, সেটা বলেন, খোলামেলা বলেন যে আমরা এখন না পরে করবো, বা এইভাবে কিনবো এই জিনিসটা, বা এই পদ্ধতিতে কিনতে চাচ্ছি। অনেক কিছু, অনেক অল্টারনেট অপশন আছে। আসলে সবকিছুরই সমাধান আছে, অল্টারনেট আছে, বিকল্প আছে, সেটা আলোচনা করলে বের হয়ে আসে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আপনার সঙ্গীর প্রতি। কৃতজ্ঞতা সম্পর্ককে আরো গভীর করে। ছোট ছোট ভালো কাজগুলোকে উপেক্ষা করি অনেক সময় আমরা। আপনাকে এক গ্লাস পানি এনে দিল, এটা তো তার চাকরি না যে আপনি পানি এনে দিবে আর আপনি খাবেন। এনে দিয়েছে, এটাকেও কৃতজ্ঞতা প্রকাশ করেন, অনেক ধন্যবাদ দিবেন, বারে বারে থ্যাঙ্কস দিবেন, প্রতিটি ভালো কাজের জন্য ধন্যবাদ জানাবেন। এক কাপ চা বানিয়ে এনেছে, আপনি প্রশংসা করলেন, অনেক ভালো বললেন, অনেক খুশি হলেন, দেখবেন যে সম্পর্কটা কত সুন্দর হয়। কাজেই এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো অনেক সময় আমরা ভুলে যাই। একটা সম্পর্ক যখন চলতে থাকে না, আমরা বুঝি না যে এই সম্পর্কটা কত জরুরি, কত গুরুত্বপূর্ণ। এটি একটা সম্পর্ক আসলে, আমরা এর আগেও বলেছি, সম্পর্ক হচ্ছে বিনিয়োগের মতো। এই সম্পর্কে অনেক কিছু আপনি এখনই দিচ্ছেন, এখনই পাবেন এরকম না। আপনি যত বিনিয়োগ করবেন তত আপনার সম্পর্ক মজবুত হবে। যত প্রশংসা করবেন, যত ভুল কম ধরবেন, যত আপনারা কমিউনিকেশন ভালো করবেন, এর মানে হচ্ছে তত বিনিয়োগ করছেন। বিনিয়োগ করলে সাথে সাথে রিটার্ন পাওয়া যায় না, এবং একটা সময় পরে গিয়ে দেখবেন এই সম্পর্ক বটবৃক্ষের মতো হয়ে গেছে। এই সম্পর্ক আপনাকে মানসিকভাবে ভালো রাখছে, শারীরিকভাবে ভালো রাখছে, আপনার কর্মদক্ষতা বাড়াচ্ছে, আপনার কাজে গতি আনছে, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। এই সম্পর্ক দেখবেন যে আসলে আপনার একটা শক্তিতে পরিণত হয়ে গেছে। কিন্তু আমরা যখন একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, যখন একটা সম্পর্ক ভেঙে যায়, তখন আমরা চিন্তা করি কি কি ভুল করেছিলাম জীবনে, আমি হয়তো আরেকটা সম্পর্ক করতে যাচ্ছি, এইবার আর এই ভুল করা যাবে না। কেন? সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে এই বোধটা আসলো, তাহলে লাভ কি হলো? আপনি সুন্দর একটা সম্পর্ক হারিয়ে ফেলে যদি এই বোধটা আসে, তার থেকে সম্পর্ক থাকা অবস্থায় এই বিষয়গুলো যদি আপনি যত্ন নেন, এবং এই বিষয়গুলো যদি আপনি যদি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করেন, তাহলে তো সম্পর্কটা আরো ভালো হলো, আপনার জন্য আরো ভালো হলো। সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।